Hey dear candidate, once again I welcome to you to my app. এই সেকশনে এই সেকশনে আমরা বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও নিয়ে ডিসকাশন করি, বিভিন্ন চ্যাপ্টারগুলো সম্বন্ধে আলোচনা করি, যে চ্যাপ্টার্সগুলো পরীক্ষায় আমাদের সিলেবাসে আসে। আজকে যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করবো সেটি চ্যাপ্টার নাম্বার 2, ক্রেতা পরিষেবা অর্থাৎ কাস্টমার সার্ভিস। আমি খুব দ্রুত চ্যাপ্টারটা সম্বন্ধে প্রত্যেকটা ভিডিওতে আমি বেশি লম্বা করতে চাই না, এই জন্য একটু ফাস্ট বলি যাতে ভিডিওটা শর্ট থাকে এবং যাতে অ্যাটেনশনটা পুরোটাই থাকে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখছে যেন পুরোটা দেখে, শেষ অবধি দেখে, বারবার দেখে, তাহলে চ্যাপ্টারটার সম্বন্ধে একটা পুরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। কারণ এক্স্যাক্টলি কী কোয়েশ্চেন, যদিও কোয়েশ্চেন বুকলেটটা আই থিঙ্ক সবার কাছে দেওয়া আছে, তবে এক্স্যাক্টলি আমরা প্রেডিক্ট করতে পারি না যে কোন ধরনের কোয়েশ্চেন আসবে। তো চ্যাপ্টারের যে টার্মসগুলো, অর্থাৎ একটা চ্যাপ্টারে যে বিভিন্ন টার্মস থাকে, যে বিভিন্ন বিষয়গুলো থাকে, সেগুলো যদি একটা ক্লিয়ার ধারণা থাকে যে এই চ্যাপ্টারটার এই টার্মসগুলো ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ওই টার্মটা দেখে একটা কোশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া করা যেতে পারে যে এর অ্যান্সারটা কীরকম হতে পারে। তো যদি একটা ক্লিয়ার ধারণা থাকে চ্যাপ্টারটার, প্রত্যেকটা চ্যাপ্টারের সম্বন্ধে, আই থিঙ্ক তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং পরীক্ষাটা স্মুথলি পাস হয়ে যাবে। এই প্রসঙ্গে আমি মেন টপিকে যাওয়ার আগে দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে কিছু কোয়েশ্চেন খুব বেসিক কমন সেন্সের উপর থাকে, অর্থাৎ কিছু কমন সেন্স অ্যাপ্লাই করলে সেই কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করা যেতে পারে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে একটু খোলা মনে কোয়েশ্চেনটাকে একটু অ্যানালাইজ করতে, যে এটার উত্তর কী হতে পারে যদি এটা কমন সেন্স রিলেটেড থাকে। সেকেন্ডলি, কিছু কিছু কোয়েশ্চেনে থাকে যে উপরের সবকটি, অর্থাৎ কোয়েশ্চেন ABCD অপশন, তার মধ্যে একটা অপশন হতে পারে উপরের সবগুলো। তো আমাদের জেনারেল অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে যদি কোনো কোয়েশ্চেন উপরের সবগুলো থাকে, চান্সেস আর দেয়ার কি সেটাই সঠিক উত্তর। অর্থাৎ একটা প্রশ্ন 4টা অপশন, সেই অপশনের মধ্যে যদি একটা সবার নিচে যদি থাকে যে উপরের সবগুলো, তো হতে পারে সেই উপরের সবগুলোটাই সঠিক উত্তর। তো ওই জায়গাটা একটু মাথায় রাখা দরকার, কারণ সব কিছুই ওই কম্বিনেশনের উপর চলে। তো কিছুটা কপালও চাই, কিছুটা লাকও চাই, বাকি তো প্রিপারেশন ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা আজকে ডিসকাস করছি চ্যাপ্টার নাম্বার 2, ক্রেতা পরিষেবা অর্থাৎ কাস্টমার সার্ভিস। এই চ্যাপ্টারটার জাস্ট যদি আমি ছোট্ট করে একটা সিনপসিস বানাই যে কী কী আছে চ্যাপ্টারটা সম্বন্ধে, তো আমরা এখানে দেখবো যে ক্রেতা পরিষেবা সাধারণ ধারণা, অর্থাৎ বেসিক যে জায়গাগুলো থাকে, এবং ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এজেন্টের যে ভূমিকা, অভিযোগ প্রতিবিধান, অর্থাৎ এই চ্যাপ্টারটার কিছু পোর্শন আমরা চ্যাপ্টার 3তেও কভার করবো। অর্থাৎ এই চ্যাপ্টারে যে কাস্টমার গ্রিভেন্স মেকানিজমটা আছে, অর্থাৎ যে অভিযোগ প্রতিবিধানের একটা এন্টায়ার চ্যাপ্টার 3টা পুরোটা এর উপরেই। তো এইখানে আমরা বেশি ডিসকাশন করবো না, সেটা আমরা নেক্সট ভিডিওটা দেখব। যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ কাস্টমারের সাথে আমরা কীভাবে যোগাযোগ রাখতে পারি, এবং অমৌখিক যোগাযোগ এবং নৈতিক আচরণ অর্থাৎ মোরাল ভ্যালুজ দিয়ে আমরা এন্ড করব। তো আমরা ফার্স্টে স্টার্ট করছি হচ্ছে ক্রেতা পরিষেবা অর্থাৎ কাস্টমার সার্ভিসের বেসিক জায়গাগুলো দিয়ে। ক্রেতা পরিষেবা অর্থাৎ ক্রেতাই ব্যবসার প্রধান স্তম্ভ। যে কোনো ব্যবসা না তুমি নিয়ে নাও, ক্রেতাই অর্থাৎ কাস্টমাররাই হচ্ছে মেন জায়গা। তো কাস্টমারকে প্রপার সার্ভিস করাটা বা প্রপার সার্ভিস দেওয়াটা খুব জরুরি ব্যবসাটাকে লং টার্মে ধরে রাখার জন্য, ইট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। অন্যান্য ব্যবসার থেকে বিমা ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল থাকে, কারণ কাস্টমারের সাথে একটা লং টার্ম অ্যাসোসিয়েশন মেনটেন করতে হয় আমাদের, দীর্ঘদিনের সাথে যাতে সম্পর্কটা থাকে, এবং একটা কাস্টমার স্যাটিসফাইড কাস্টমার আমাকে আরও অনেক প্রসপেক্ট দিতে পারে, আরও অনেক পলিসি লিড দিতে পারে। সুতরাং তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিভিন্ন স্টেজে আমরা দেখবো কোন কোন স্টেজগুলো আসে, তো সেগুলো একটা কাস্টমার পরিষেবা বা কাস্টমার সার্ভিসের মধ্যে একটা খুব জরুরি একটা বিষয়। এবার কোশ্চেন আছে যে কি এই জায়গাটায় যে উচ্চ গুণমান সম্পন্ন পরিষেবাটা কি, অর্থাৎ এখানে মডেল দেওয়া আছে, সেটার কোড যদি বলি সেটাকে সার্ভিকুয়াল বলছে, সার্ভিকুয়াল মডেল। কি কি আছে সেখানে? সেখানে 5টা জিনিস আছে: বিশ্বাসযোগ্যতা, সংবেদনশীলতা, প্রতিশ্রুতি, সহানুভূতি, বাস্তব। আমি ডিটেলসে যাচ্ছি না, কোশ্চেন আসতে পারে যে সার্ভিকুয়ালের মধ্যে কী কী পড়ে। তো এই অপশানগুলো দিয়ে উপরে সবকটি হতে পারে, আমি একটু আগে বলেছিলাম। তো উপরে সবকটি হলে জেনারেলি উপরে সবকটি উত্তর হয়। তো এক্ষেত্রে 5টা পয়েন্ট আছে যে এই 5টা পয়েন্ট থাকা উচিত। একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট জায়গাটা, যেটা ক্রেতা সারা জীবনের মূল্য, অর্থাৎ একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু কী হতে পারে। তো এখানে 3টা ভাগে ভাগ করা আছে, যে সেটা 3টে পার্ট আছে। নাম্বার 1 ইজ ঐতিহাসিক মূল্য, অর্থাৎ হিস্টোরিক ভ্যালু। হিস্টোরিক ভ্যালু মধ্যে কাস্টমারের থেকে আমরা অতীতে কী পেয়ে এসেছি, বর্তমান ভ্যালু অর্থাৎ এখন আমরা কী পাচ্ছি, এবং সম্ভাব্য ভ্যালু ফিউচার আমরা কী পাবো। এই 3টা মিলে হচ্ছে একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু। তো একটা কাস্টমার যখন পলিসি নিয়ে আমাদের সাথে কাস্টমার হয়ে গেল এবং ম্যাচিউরিটি অবধি সে আমাকে অনেক কিছু দিতে পারে, আমাকে সে প্রিমিয়াম দিচ্ছে, সেই প্রিমিয়াম থেকে আমি কমিশন পাচ্ছি,
এবং সে যদি আমার সার্ভিসে স্যাটিসফাইড থাকে, সে আমাকে কিছু লিড দিতে পারে, কিছু নতুন পলিসি হোল্ডারের সাথে আমাকে দেখা করে দিতে পারে, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, সেই তাদের কাছে গিয়ে আমি নতুন পলিসি পেতে পারি। তো এই পার্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা প্রায় আমাদের দেখতে পাই আমরা। এবার আসছি ক্রেতা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বীমা এজেন্টের ভূমিকা, অর্থাৎ অ্যাজ আ ইন্স্যুরেন্স এজেন্ট কোন কোন জায়গাগুলোতে কাস্টমারকে আমরা খুব ভালোভাবে গাইড করতে পারি। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিক্রির পয়েন্ট, অর্থাৎ সে যখন কোনো কাস্টমার যখন কোনো পলিসি নিচ্ছে, তাকে সবথেকে বেস্ট পলিসি তার যে প্রয়োজন অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী একটা ভালো প্রোডাক্ট তাকে প্রেজেন্ট করা। অর্থাৎ সে চাচ্ছে তার একটা সন্তানের জন্য একটা চাইল্ড এডুকেশন প্ল্যান, যে প্ল্যানটা নিলে তার বাচ্চার এডুকেশনটা টেক কেয়ার করা যাবে, সে ডক্টর বা ইঞ্জিনিয়ার বা যাই হোক, সেই জায়গায় খরচাটা উঠে আসবে। তো তাকে আমরা একটা খুব ভালো চাইল্ড পলিসিটা এলআইসিতে আছে, সেই চাইল্ড পলিসিটা তাকে আমরা প্রেজেন্ট করব, তাহলে তার সেই যে দরকারটা সেটা ঠিকঠাক টেকেন কেয়ার হবে। তো এই জায়গাটা এজেন্টের খুব বড় ভূমিকা আছে, বিক্রি পয়েন্টে সব থেকে ভালো উপদেশ দেওয়া তাকে। কিছু রিলেটেড কোশ্চেন যেগুলো আসে, যে ভারতে আইনের অধীনে তৃতীয় পার্টির বিরুদ্ধে গাড়ির বীমা নেওয়া বাধ্যতামূলক, আর যদি কোনো সম্ভাব্য লোকসানের অংশ নিজে বহন করতে পারে, তবে কেটে নেওয়া ডিডাক্টেবলটাই বেছে নেওয়াটা বিমাকৃতের পক্ষে লাভজনক হবে। এই দুটো জিনিস আমি বেশি ডিসকাস করছি না, কারণ থেকে কোশ্চেন আসে যে ডিডাক্টেবল যেই জায়গাগুলো, টার্মটা ইম্পর্টেন্ট, যেটা দেখলে যেন কেউ ঘাবড়ে না যায়। তো এখান থেকে কিছু প্রশ্ন আসে, আমি ডিটেলসে ডিসকাস করছি না, জাস্ট হাইলাইট করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে কাস্টমারের সাথে নেক্সট স্টেজে যেটা এজেন্টের করা উচিত, স্বীকৃতি প্রস্তাবের পর্যায়ে, অর্থাৎ প্রস্তাব বলতে হচ্ছে তার প্রপোজাল ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে আমাদের অফিসে জমা করো, এবং সেখান থেকে রিসিপ্টটা প্রপারলি জেনারেট করো। স্বীকৃতির পর্যায়ে, অ্যাকসেপ্টেন্সের পর্যায়ে এজেন্টের বড় ভূমিকা আছে। কভার নোট, রিসিপ্ট, পলিসি ডিড, পলিসির দলিল বিলি, অর্থাৎ এই জিনিসগুলো কাস্টমারকে টাইম টু টাইম তাদেরকে পৌঁছে দেওয়া, রিসিপ্টটা দেওয়া, পলিসি ডিডটা দেওয়া। অনেক সময় কাস্টমাররা খুব একটু এংজাইটিতে থাকে যে তার ডিটটা তার কাছে সঠিকভাবে পৌঁছালো না, ডেটটা জেনারেলি 1 মাসের মধ্যে বেরিয়ে যায়, রিসিপ্টটা তাকে টাইম টু টাইম পৌঁছে দেওয়া। এই কাজগুলো এজেন্টের খুব ইম্পর্টেন্ট, কাস্টমারকে তাতে একটু কনফিডেন্স আসে এবং কাস্টমাররা হ্যাপি হয় যে না ঠিক আছে, আমার টাকাটা ঠিকঠাক পৌঁছেছে এলআইসির কাছে, এবং রিসিপ্টটা জেনারেট হয়েছে। এই ক্ষেত্রে এজেন্টের একটা কিন্তু বড় ভূমিকা আছে। সেকেন্ড, যে পলিসির পুনর্নবীকরণ, অর্থাৎ পলিসিকে রিনিউয়াল করা, যে অর্থাৎ রেগুলার যে আমাদের 4টে মোড আছে, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি, যেগুলো মোড আছে, সেই মোডে পলিসিগুলো চলছে, তো তাকে টাইম টু টাইম তাকে রিমাইন্ডার দেওয়া, তাকে নক করা যে আপনার পলিসি প্রিমিয়ামটা ডিউ আছে, আপনি কাইন্ডলি প্রিমিয়ামটা দিয়ে দিন, এবং সেগুলো কালেক্ট করে অফিসে জমা করে রিসিপ্টটা তাকে পৌঁছে দেওয়া। অর্থাৎ পলিসিটাকে রানিং কন্ডিশনে রাখা, কারণ রানিং কন্ডিশনে রাখলে এজেন্ট কমিশন পাবে এবং পলিসিটা ঠিকঠাক মেনটেনড হবে। এবং ফাইনালি দাবির পর্যায়ে, দাবি অর্থাৎ ক্লেম, দুটো ক্লেম হতে পারে, ম্যাচুরিটি ক্লেম এবং ডেথ ক্লেম। ম্যাচুরিটি ক্লেম খুব ইজিলি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ডেথ ক্লেমের ক্ষেত্রে পার্টির ইন্টিমেশন দিতে হয়, এজেন্টের কেন একটা বড় রোল থাকে। তো এই সব জায়গাগুলো কিন্তু বিভিন্ন স্টেজ আছে, যে পলিসির রাইট ফ্রম প্রপোজাল, মানে প্ল্যান প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে প্রপোজাল ফিল আপ করা, অ্যাকসেপ্ট করা, রিসিপ্ট পৌঁছানো, এবং ফাইনালি পলিসিটাকে রানিং রাখা, এবং ফাইনালি ক্লেম সেটেলমেন্ট করা। এই প্রত্যেকটা স্টেজে এজেন্টের একটা বড় ভূমিকা আছে, এবং এই প্রত্যেকটা স্টেজে যদি এজেন্ট প্রপারলি সার্ভিস প্রোভাইড করতে পারে, তো ডেফিনেটলি এজেন্ট উইল গেট বিগ বিজনেস। এবার অভিযোগ নিষ্পত্তি করে, আমি একটু আগে বলেছিলাম এই জিনিসটার উপর আমাদের একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 3, যেটা ঠিক এর পরের চ্যাপ্টার। এই নেক্সট ভিডিওতে আমরা এইটার উপর ডিসকাশন করবো। এখানে শুধু বলতে চাই যে এখানে একটা IGMS বলে একটা জিনিস আছে, সুসংহত ক্ষোভ ম্যানেজমেন্ট ব্যবস্থা, অর্থাৎ একটা ওয়েবসাইটে আছে IRDA পলিসি হোল্ডারের জন্য, যেখানে এই ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইটটা হচ্ছে এটা www.policyholder.gov.in, সেখানে গিয়ে তারা তাদের অভিযোগ জানাতে পারে, এবং তাদের যদি কোনো তার অসুবিধা হয়, কোনো অভিযোগ হয়, সেখানে তারা রেজিস্টার করে সেটার উপর ফলো আপ, খুব দ্রুত অ্যাকশন নেওয়া হয়। নেক্সট যে জায়গাটা কাস্টমাররা তাদের অভিযোগ জানাতে পারে, দ্যাট ইজ ক্রেতা সুরক্ষা আইন 1986, কাস্টমার গ্রিভেন্স সেল, বা ওই যেটা আমরা খুব টিভিতে অ্যাড দেখি, জাগো গ্রাহক, জাগো যেটাকে বলছে, সেই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বেসিক্যালি 1986। এখান থেকে কোশ্চেন হয় যে কোন সালে এটা হয়েছিল, তো সেখানেও তারা গিয়ে তাদের অভিযোগ জানাতে পারে। ক্রেতা বিবাদ প্রতিবিধান এজেন্সি, এই কোশ্চেনটা খুব আসে। এই ক্রেতা বিবাদ প্রতিবিধান এজেন্সি তিনটা লেভেলে কাজ করে, জেলা ফোরাম, রাজ্য ফোরাম, জাতীয় কমিশন। এটা আমরা চ্যাপ্টার 3-তে দেখে নেব। এবং ফাইনালি বীমা ন্যায়পাল খুব ইম্পর্টেন্ট জায়গা একটা, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। বীমা ন্যায়পালের ইংরেজি শব্দ হচ্ছে ওম্বার্সম্যান,
বিমা নেপাল জাস্ট লাইক সুপ্রিম কোর্ট কাজ করে এবং কাস্টমারের যাবতীয় যত অভিযোগ আছে তারা এখানে তারা অ্যাক্ট করে। আমি জাস্ট রিডিং করে দিচ্ছি জায়গাটা। বিমা আইন 1938-এর ক্ষমতার অধীনে কেন্দ্রীয় সরকার জনগণের ক্ষোভ প্রতিবিধান আইন 1998 তৈরি করে এবং একটা সরকারি মুখপাত্রে বিজ্ঞপ্তি জারি করে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে বিমাকৃত অর্থাৎ যে পলিসি নিচ্ছে এবং বিমাকারী অর্থাৎ যে ইন্স্যুরেন্স কোম্পানি যে পলিসিটা দিচ্ছে তার মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ন্যায়পালের নির্দেশ করা, অর্থাৎ একটা মিডিয়েটার হিসাবে একটা মাঝখানে একটা মিডিয়েটার হিসাবে কাজ করে পলিসি হোল্ডার এবং ইন্স্যুরেন্স কোম্পানির মাঝখানে বিমা ন্যায়পাল কাজ করে। বিমা ন্যায়পালের এই পয়েন্টগুলো কি ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। আমি জাস্ট রিডিং করে দিচ্ছি যে ন্যায়পাল যেভাবে কাজ করে যে 20 লক্ষর বেশি হবে না, অর্থাৎ ইন্স্যুরেন্সের যে ক্লেম অ্যামাউন্ট সেটা 20 লক্ষ টাকার বেশি হবে না। এই সত্ত্বেই বিমা ন্যায়পাল কাজ করে, অর্থাৎ মানে যদি ইন্স্যুরেন্স সামেশিওর যদি মোর দ্যান 20 লাখ হয় তাহলে কিন্তু ন্যায়পাল সেটার উপর কাজ করবে না। যদি 20 লাখ অবধি যদি ক্ষতিপূরণ বা যে অ্যামাউন্টটা নিয়ে যে ডিবেট চলছে সেই অ্যামাউন্টটা থাকে তাহলে ন্যায়পাল সেটার উপর কাজ করে এবং অভিযোগ পাওয়ার 3 মাসের মধ্যে সেই রায়টা দেয় এবং রায় দেওয়ার 1 মাসের মধ্যে তাকে স্বীকার করতে হয় দুটো পার্টিকেই। তো এইভাবে তারা কাজ করে। বিমাকারীকে অবশ্যই পুরস্কার মেনে নিতে হবে এবং গ্রহণ করার 15 দিনের মধ্যে ন্যায়পালকে সেটা লিখিতভাবে জানাতে হবে এবং এইভাবে তারা সেটেলমেন্টটা করে। এই ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট, যে 3 মাস, 1 মাস, 15 দিন, 20 লাখ, এই ফিগারগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে খুব কোশ্চেন আছে, তো একটু মাইনুটলি জায়গাটা একটু দেখে নেওয়ার দরকার আছে। যোগাযোগের প্রক্রিয়া নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলছি না, এখান থেকে খুব একটা কিছু কোশ্চেন আসে না, ওই জায়গাটা একটু স্কিপই করছি। যোগাযোগের বিভিন্ন আকার হতে পারে, মৌখিক, লিখিত, অমৌখিক, শারীরিক ভাষা, অর্থাৎ কাস্টমারের সাথে যখন কথা বলছে কোনো এজেন্ট, সে মুখে বলছে বা তার শরীরের অঙ্গভঙ্গি দিয়ে বলছে, সেই জায়গাগুলো এই জায়গাটা কোশ্চেনটা যে আসে যে পরপর স্টেপ বাই স্টেপ উৎস, এনকোডিং, চ্যানেল, ডিকোডিং, গ্রাহক, এই চারটার থেকে মাঝে মাঝে সিকোয়েন্সগুলো ঠিকঠাক এখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি ডিটেলসে যাচ্ছি না এই জায়গাটায়, এটাকে আমি স্কিপ করে দিচ্ছি। খুব একটা কিছু এখান থেকে কোশ্চেন আমি দেখে নিয়ে আসতে। হ্যাঁ, নীতিগত আচরণ, এই জায়গাটা থেকে কিছু কোশ্চেন আসতে পারে যে মডেল কোড অফ কন্ডাক্ট এজেন্টকে ফলো করতে হয়, অর্থাৎ নিজের স্বার্থের থেকে কাস্টমারের স্বার্থটা আগে দেখতে হয়, অর্থাৎ কাস্টমারের যে চাহিদাগুলো আছে সেগুলোকে বেশি প্রাধান্য দিতে হয় নিজের চাহিদার থেকে, অর্থাৎ নিজের কমিশনটা সবসময় না দেখে কাস্টমারের যে জায়গাটা বেনিফিট হবে সেই জায়গাটা দেখা এবং কাস্টমারকে পুরনো পলিসি সারেন্ডার করে নতুন পলিসি করার উপদেশ না দেওয়া, এটাকে চার্নিং বলে। এখান থেকে কোশ্চেন হয়। চার্নিং হচ্ছে যে পুরনো পলিসিকে বন্ধ করে নতুন পলিসি করিয়ে দেওয়া, সেক্ষেত্রে কাস্টমারের লস হয়, বিকজ সারেন্ডার করলে অলওয়েজ একটা চার্জ কাটে যেটা কাস্টমারকে বহন করতে হয়। তো এই জায়গাটাকে অ্যাভয়েড করে, এই চার্নিংয়ের জায়গাটা অ্যাভয়েড করা, সেটাও একটা নীতিগত একটা ইস্যু। এবং অবশ্যই তাকে সঠিক সাজেশন দেওয়া যে আপনার জন্য যেটা বেস্ট সেটাই করা। তো এই জায়গাগুলো পড়ে যাচ্ছে আমাদের এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের কাস্টমার সার্ভিস আই থিঙ্ক মোটামুটি একটা আমি আইডিয়া দিতে পারলাম। কোশ্চেন যেভাবে আমি বললাম সেভাবে মোটামুটি আসে। এই পয়েন্টসগুলো ঠিকঠাক জেনারেলি আই থিঙ্ক কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং পরীক্ষাতে ইজিলি আই থিঙ্ক হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। বারবার দেখবে ভিডিওগুলোকে যাতে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় চ্যাপ্টার সম্বন্ধে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না।